শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যামরান স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা কথা বলবো ছাত্র রাজনীতি নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুরু রয়েছেন আমাদের সাথে। মিস্টার নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন আমাদের সাথে। মিস্টার রাকিব, আপনাকেও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এসে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই জানেন গত 5ই আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী যে বিপ্লবের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এবং তার পরবর্তী প্রেক্ষাপট আপনারা প্রত্যেকে জানেন। আমি একটা বিষয় বলতে চাই, এবং সেই 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আওয়ামী সরকারের আওয়ামী রিজিমের যে পতন হলো, তারপরে কিন্তু আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সভাপতি তিনি নির্বাচন কমিশনে গিয়েছেন, তার নিবন্ধন পেয়েছেন এবং কী কারণে নিবন্ধন আগে পায়নি সেটি কিন্তু একটা ব্যাখ্যা ছিল। আমি শুরুটা করতে চাই মিস্টার নূর আপনাকে দিয়ে। সেটি হচ্ছে যে এই যে ছাত্র জনতার বিপ্লব এবং তার মধ্যে দিয়েই আমরা স্বৈরাচারের যে পতন, সে পতন দেখেছি। আপনি অনেক জেল জুলুম হয়েছে, আপনার পরিবারের পক্ষ থেকে আমি দেখেছি আপনার স্ত্রী সন্তানকে বুকে নিয়ে তিনি প্রেস কনফারেন্স করেছেন, কেঁদেছেন, আমাদেরকেও কাঁদিয়েছিলেন এবং আমার মনে পড়ে যে সেই কান্না কিন্তু এখনও পর্যন্ত আপনার পরিবার নিশ্চয় বয়ে বেড়াচ্ছে, যেহেতু আপনার প্রতি অনেক জুলুম, অনেক কিছু করা হয়েছিল। তো এই যে বিপ্লবটাকে আপনি কীভাবে দেখছেন এবং বিপ্লবের পরপর আপনার হঠাৎ করে আপনার দল নিবন্ধিত হয়ে গেল, এর মধ্যে কি ম্যাজিক ছিল? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সহ আলোচক, আমাদের ইউনিভার্সিটিরই বন্ধু সহযোদ্ধা, আন্দোলনের সারথী, জাতীয় ছাত্রদল সভাপতি রাকিব ভাই সব দর্শক যারা, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে 5ই আগস্টের এই বিপ্লব বা গণ অভ্যুত্থান, এটা নিয়ে আমাদের একটা কমন ন্যারেটিভ থাকা দরকার আসলে। কিন্তু আমি জানি না, বিশেষ করে যারা এই সময় নেতৃত্বে অগ্রভাগী ছিল তাদের দিক থেকেও এটাকে কি জুলাই অভ্যুত্থান না অগস্ট অভ্যুত্থান না জুলাই আগস্ট না জুলাই 36 কি নামে এটাকে অভিহিত করে এই ন্যারেটিভটাকে ইস্টাবলিশ করা হয়, সেটা এখন পর্যন্ত হয় নাই। এইটা দায়িত্বশীল বা নেতৃত্ব পর্যায়ে তাদের একটু চিন্তা করা উচিত। সেকেন্ড হচ্ছে যে 5ই আগস্টের এই আন্দোলনের এই গণঅভ্যুত্থান এবং এই আন্দোলনের ক্ষেত্রে ছাত্র জনতা একটা জেনারেল ট্রাম্পকে খুব ব্র্যাকেট বন্দী করে এটাকে একটা গ্লোরিফাই করারও চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সেখানে অন্যদের আপনার কন্ট্রিবিউশনকে আমি দেখতে পাচ্ছি যে এক্সক্লুড করার একটা বয়ান আমি দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে ধরেন ছাত্র জনতা যখন আপনি বলবেন, তখন কিন্তু এখানে ধরেন সাংবাদিক কমিউনিটি, অভিনয় শিল্পী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদেরও যে এই আন্দোলনের বিশেষ করে অভ্যুত্থানের এই পরিস্থিতি তৈরির জন্য একটা কন্ট্রিবিউশন আছে, স্যাক্রিফাইস আছে, দীর্ঘদিনের সংগ্রাম আছে। বিশেষ করে আমি যদি দেখি যে রাজনৈতিক দলগুলো গত 1.5 দশক কিন্তু এই সংগ্রামটা করেছে এবং নিশ্চয়ই সেখানে বিএনপির মতো একটা বড় পার্টি, জামাত সহ অন্যান্য দলগুলো, তাদের যে ত্যাগ সেটা কিন্তু কোনো অংশেই আসলে এক্সক্লুড করার মতো না। তো আমি এই কথাটা বললাম এই কারণে যে এই আলোচনাটা হচ্ছে। এমনকি আন্দোলনে বিএনপির গতকালকের একটা সংবাদ সম্মেলনে দেখতে পেলাম যে তাদের 422 জন শহীদ হয়েছে। আমাদের দল গণ অধিকার পরিষদ একটা রাইজিং পার্টি, আমাদেরও 12 জন শহীদ হয়েছে। তো এই যে শহীদের সংখ্যায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং এই আন্দোলনটা সত্যিকার হচ্ছে যে জায়গায় জায়গায় ডিফেন্স হয়েছে বা রেজিস্ট্যান্স হয়েছে, এটি কিন্তু কমন পিপল এত রেজিস্ট্যান্স করার পলিসি প্রক্রিয়া কিন্তু তাদের আসলে স্বাভাবিকভাবেই সাহস করা বা এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স করার রাজনৈতিক সহায়তা ছাড়া এটা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই দিক থেকে আমি যেটা বলবো যে এই অভ্যুত্থানে যে ছাত্র জনতা, নাগরিক, রাজনৈতিক দল সকলের যে একটা সম্মিলিত ভূমিকা, তার ফলেই কিন্তু এই বিপ্লবটা সম্ভব হয়েছে। ধরেন আমাদের এই ছাত্রদের এই 2018 সালে এই আন্দোলনটা আমরা পাইওনিয়ার ছিলাম, আমরা সে সময় শুরু করেছিলাম। সেই আন্দোলনের পরপরই আমাদের দাবি সে সময় মোটামুটি সফল হয়েছিল। প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছিল। 18 সালের পরে 19 সালে ডাকসু নির্বাচন হলো, আমরা ডাকসু নির্বাচনের পরপর রাজনীতি করা আমরা শুরু করেছি। 18 সালে একই বছর নিরাপদ সড়ক আন্দোলন তৈরি হয়েছিল। এই যে একটা বিপ্লবী প্রতিবাদী তারুণ্যের যে উত্থান 18 সালে, এই তরুণরাই কিন্তু এই সময় নেতৃত্ব দিয়েছে। যারাই নেতৃত্ব পর্যায়ে ছিল, যেমন যারা নেতৃত্ব পর্যায়ে ছিল অনেকে একেবারেই আমার সাথে ডিরেক্টলি কাজ করেছে। আমাদের যে 2জন উপদেষ্টা, নাহিদ তো আমার প্যানেলে ডাকসুতে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে, আসিফ যে শ্রম আপনার এবং ওই যে যুবক্রিয়া উপদেষ্টা, সে আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। অনেক নেতারাই ছাত্র অধিকার পরিষদের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল। কিন্তু এই আন্দোলনকে সংগঠিত করার জন্য এই যে এখানে রাকিব ভাই আছে, আমরা
তাদের সাথে বলেছি যে এখানে ওদেরকে সব ধরনের সাপোর্ট দিতে হবে। শিবিরের সাথে যোগাযোগ করেছি। বিএনপির নেতা ভারতে থেকেছেন সালাউদ্দিন সাহেব, ফাইন্যান্সিয়াল টেকনিক্যাল অনেক সাপোর্ট করেছেন। জামাতের লোকেরা, হেফাজতের লোকেরা, অন্যান্য রাজনৈতিক দল সবাইকে নামানোর জন্য, বিকজ যখন আমাদের বাম রাজনৈতিক দলের কথা বলতে পারি, হ্যাঁ বাম রাজনৈতিক দলগুলো যখন আমাদের ধারণা থেকে আমরা দেখেছি কোটা একটা ইস্যু যেখানে বিশ্ববিদ্যালয়ে বা ছাত্রদের একটা সরাসরি পার্টিসিপেশন এবং স্ট্রং মুভমেন্ট করা সম্ভব। সুতরাং এইটাকে যদি আমরা রাজনৈতিকভাবে দেশের মুক্তির আন্দোলনে পরিণত করতে পারি তাহলেই এটা সফল হবে। এবং ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাই, তারা আমাদের দিক নির্দেশনায় সেই সহযোগিতাটা করেছে। বিএনপি, জামাত, সব রাজনৈতিক দলগুলো, এমনকি 17ই জুলাই আপনি লক্ষ্য করবেন যে গায়েবানা জানাজা ছিল রাজনৈতিক দলগুলোর। 18ই জুলাই আপনার একটা সর্বদলীয় মিছিল ছিল কিন্তু রাজনৈতিক দলগুলোর, যেই কর্মসূচি থেকে রুহুল কবির রিজভী সাহেব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আপনার অ্যারেস্ট হয়েছিলেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা বললাম এই কারণে যে এই আন্দোলনে কিন্তু সব মতপথের মানুষের একটা বড় ধরনের কন্ট্রিবিউশন ছিল। হ্যাঁ, এখানে ছাত্রদেরকে সামনে রাখা হয়েছিল, নেতৃত্বে ছিল তারা, কাজেই সেই আন্দোলনে মধ্য দিয়ে বিশেষ করে ছাত্রদেরও যে একটা ত্যাগ তিতিক্ষা এবং নেতৃত্ব, ম্যাচুরিটি, দূরদর্শিতা প্রকাশিত হয়েছে সেটাও সত্য। যেমন কর্মসূচিগুলোর টাইটেল দেখেন, বাংলা ব্লকেট, রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ ফর জাস্টিস। তো ছাত্রদেরও কিন্তু একটা দূরদর্শিতা, ম্যাচুরিটি, সৃজনশীলতাও কিন্তু প্রকাশ পেয়েছে। প্রথম যেটা শুনুন, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এই যে শব্দগুলো, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় শুনেন। এখন আমরা তো এই সোসাইটিতে আপনিও ছিলেন এবং আপনার টেলিভিশন প্রোগ্রাম, ডিবেট প্রোগ্রাম, অনেক এজেন্সির ফোন পেয়েছেন, অনেক প্রোগ্রামের টাইটেল চেঞ্জ করতেছে, গেস্ট চেঞ্জ করতেছে। তো যখন ছাত্ররা বলল এই বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রীর কথায় প্রতিবাদ করে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তখন আমাদের কাছে মনে হচ্ছিল আচ্ছা এটা আওয়ামী লীগের যে শক্তি, মিডিয়া, সাংস্কৃতিক কর্মী, তারা এটাকে অন্যদিকে নিয়ে যাবে। তখন আমরা বললাম যে তাহলে আমাদের বয়ানটা হবে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। দ্যাট মিনস যে শেখ হাসিনা যে স্বৈরাচার, এই সাহসী উচ্চারণটা আমরা তখন আবার ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে এই লাইনে আমরা পার্সু করেছি। তো এই সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে একটা অভ্যুত্থান এবং সফল অভ্যুত্থান, গোটা দেশবাসী মুক্তি পেয়েছে। এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে যে আগামীর বাংলাদেশ আমাদের সকলের কাঙ্ক্ষিতভাবে গড়ে তোলা। যেটা আপনি বলেছিলেন যে আন্দোলন করতে গিয়ে আমি যেমন নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, আমার ওয়াইফের কান্নাটা আমার পরিচয়ের কারণে মিডিয়া এসেছে, আমার বাচ্চার হয়তো একটা বিমর্ষ ছবি মিডিয়ায় প্রকাশ পেয়েছে, কিন্তু আমি রিমান্ডে দেখেছি, জেলখানায় দেখেছি আমার চেয়েও অনেকে নির্মম কষ্ট, নির্যাতন সহ্য করেছে। ছাত্রদের এক ছেলেকে হাত ভেঙে ফেলেছে মার দিয়ে, অনেক ছেলেকে আপনার পায়ের নখ তুলে ফেলেছে, আপনার টর্চার করে শারীরিকভাবে পঙ্গু করে দিয়েছে। তারা কিন্তু পরিচিতি নাই, তাদের সোশ্যালি অত সাউন্ড না, যেই কারণে কিন্তু তাদের বিষয়টা মিডিয়ায় আসে নাই। তো এই জন্য আমি বলছি যে আজকের এই আন্দোলনে যেমন এই জুলাই আগস্টের শহীদদেরকে আমরা স্মরণ করব, তাদের প্রতি সম্মান জানাবো, একই সাথে গত 1.5 দশকের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাংবাদিক, শিক্ষক যারাই নিহত হয়েছেন তাদেরকেও আমাদের শ্রদ্ধা জানাতে হবে এবং আহত হয়ে যারা এখন পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে। জি, হ্যাঁ, যেহেতু প্রসঙ্গটা আসলো যে ছাত্রদলের অনেক নেতা কর্মী নির্যাতিত হচ্ছে, আমি একটা উদাহরণ দিতে চাই। আপনার ছাত্রদলের নেতৃত্বে আছেন, আমি একটু আমার আমার বাসা মোহাম্মদপুর এবং আমি যে ওয়ার্ডে থাকি সে ওয়ার্ডের বিএনপির আপনার বয়সী তরুণ নেতা, বিএনপির একজন নেতাকে আমি নাম বললাম না এই কারণের জন্য যে তার নামটা সেখানে ফ্ল্যাশ না হোক, আমি নিজে সচক্ষে তার বাসায় গিয়েছি বিফোর 5ই আগস্ট, তার বাসায় গিয়েছি জুম্মার নামাজ পড়ে, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কোমরের মধ্যে, এই জায়গাটাকে কোমরের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছিল। আমি জানতাম, কিন্তু আমি 5ই আগস্টের আগে আমি তার বাসায় গিয়েছি, তার সাথে কথা বলেছি। তো এই যে নিপীড়ন, নির্যাতন, এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমরা দেখেছি যে এই যেটি বলা হচ্ছে স্বৈরাচারের পতন হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছে। ছাত্রদের অবদানের কথা কিন্তু আজকে নূর ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে বললেন। এই যে মেকানিজমটা কি ছিল, যে মেকানিজমটার মধ্যে দিয়ে হয়তোবা তরুণ ছাত্ররা সামনে ছিল, এটা টেকনিক্যাল কারণের জন্য আপনারা কে কিভাবে কি অবস্থান থেকে কাজ করেছিলেন? শুরুতেই এই জুলাই আগস্টের গণ আন্দোলনে শহীদ ছাত্র জনতার, বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ছাত্র দলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং আজকের উপস্থিত এখানে আমাদের অতিথি এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয়
ছাত্রনেতা ছিলেন যিনি, যে নুরুল হক নূর, তিনি যে এই ছাত্র রাজনীতি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন সংগঠিত হয়েছে তার প্রেক্ষাপট তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, সঠিক তথ্যগুলি তুলে ধরেছেন। কারণ তিনি সরাসরি সেই আন্দোলনে একজন অন্যতম স্টেক হোল্ডার আমরা যেটা বলি আর কি, তিনি সেটা তো মাস্টার মাইন্ড বলতে, যদিও এটি একটা অন্য একটা ওয়ার্ড হয়ে গেছে। আপনাদের সহযোগী ছিলেন, আপনারা ফাইট করেছেন। আমি একটা কথা একটু বলে করে দিই, নূর ভাই প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করছিলেন আমার মনে আছে, তো মাইকে বলতে বলতে হঠাৎ পিছু তাকাচ্ছে কেউ আসছে কিনা, মানে ওনাকে ধরতে আসছে কিনা। আমি আবার আমাদের টেলিভিশনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, মানে ভাষণ দিচ্ছে কিন্তু সার্বক্ষণিক চিন্তা করছে যে হুট করে কেউ এসে ধরে ফেলে কিনা। এই চিত্র আমরা দেখেছি ছিল। হ্যাঁ, তো সেই পরিস্থিতি ছিল, তাকে ধরার জন্য বারবার নুরুল হক নূরকে ধরার জন্য বাসায় কি ধরনের নৃশংসভাবে হামলা চালায়, যা হোক সেই বিষয়গুলো রয়েছে। তো আমরা যে কথাগুলো বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিকভাবে কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি আমাদের ব্যানার নিয়ে কোনো অংশগ্রহণ থাকবে না, কিন্তু আমরা সর্বতোভাবে নির্দেশ দিয়েছিলাম এবং আনুষ্ঠানিকভাবে সে সংবাদ সম্মেলন করে আমাদের নয়াপল্টন পার্টি অফিসে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আজ থেকে, এবং সেটি আপনি এই জুলাইয়ের 14-15 তারিখের দিকে আমরা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ডেকে এই কোটা বিরুদ্ধে আন্দোলনে আমরা সর্বাত্মক অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছিলাম। এবং তারপর থেকে ছাত্রদলকে উপরে স্টিম রুল চালানো হয় এবং মামলার পর মামলা যাকে বলে আপনি লক্ষ্য করে দেখবেন যে এখানে কিন্তু এই গণ অধিকার পরিষদ সহ অপর রাজনৈতিক দল সহ বিশেষ করে ঢাকার রাজধানীর প্রতিটি থানায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল যাকে যেভাবে পেয়েছে একদম কমিটি ধরে ধরে শুধু মামলা দেওয়া হয়েছে। তাদের তো অন্য ধরনের একটা ছিল যে এই আন্দোলন দমন করার পর আমাদেরকে একদম নিষ্পেষিত করে ফেলা হবে। তো সেই মামলাগুলো তো হয়েছে, আপনাদের মিডিয়াতে আপনারা দেখেছেন। তো যা হোক, তো আমরা এই বৈষম্য প্রথমত কোটা বিরোধী আন্দোলন হওয়ার পরে আমরা পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যানার করা হলো এবং একটা কমিটি ঘোষণা করা হলো। সেই কমিটি ঘোষণার পর এখানে যারা নেতৃত্বে যারা ছিল, যে সমন্বয়কদের দায়িত্ব দেওয়া হলো, তারাও আমাদের ছাত্রদলের সাথে যোগাযোগ করেছে। আমি এবং আমার সাধারণ সম্পাদক সহ আমাদের শীর্ষ নেতৃত্ব আমার ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাথে তারা যোগাযোগ করেছে এবং আমরা সর্বতোভাবে তাদেরকে বারবার আশ্বস্ত করেছি, তারা যে ধরনের সহযোগিতা যখন চেয়েছে আমরা সে ধরনের সহযোগিতা তারা বলতে যে বিশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে ছিল তারা যে ধরনের সহযোগিতা চেয়েছে ছাত্রদলের নিকট আমরা সে ধরনের সহযোগিতা করেছি। বিশেষ করে আপনার মনে থাকার কথা, যখন হল ভ্যাকেন্ট করার কথা বলা হলো সেদিন খুব ভয়াবহ চিত্র সংঘটিত হলো। তার আগে বিশেষ করে শহীদুল্লাহ হলের সম্মুখে যে কার্জন হলে যে ভয়াবহ চিত্র সংঘটিত, সেদিন আপনি দেখবেন আজকেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সেখানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সময় নেতাকর্মী শহীদুল হলের সামনে যায় বিকেলের পর থেকে অবস্থান নেয়, পরে তো অনেকবার ধাওয়া পাল্টা ধাওয়া অনেক, কিন্তু সেদিনই কিন্তু মূল সংঘর্ষ সেখানে হয়েছিল। বিকেল থেকে সন্ধ্যা থেকে রাত 8টা 8:30 পর্যন্ত এই সমন্বয়ক আসিফ সহ এবং অপর সমন্বয়ক সহ তারা কিন্তু সেখানে খুব স্ট্রং অবস্থান নেওয়ার কারণে ছাত্রলীগ সেখান থেকে বিতাড়িত হয়ে যায়, পালিয়ে যায় ছাত্রলীগ। সেটা কয় তারিখে ঘটনা ছিল? সেটি আপনি ক্যাম্পাস ভ্যাকেন্ট হওয়ার আগের দিন। তারপরের দিন তো ওই সংঘর্ষের পর তো তারা ক্যাম্পাসই ভ্যাকেন্ট করে দিল এবং যেদিন ক্যাম্পাস ভ্যাকেন্ট হলো ঘোষণা দিল যে তারা আজকে রাত এর মধ্যে খালি করতে বাধ্য হবে, আমরা কিন্তু সেদিনও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ পুরো রাজধানীতে আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান বলে সকল ক্ষেত্রে আমরা অবস্থান নিয়েছিলাম। কিন্তু যেদিন ক্যাম্পাস বন্ধ হয়ে গেল তারপরের যে 3 দিনের আন্দোলন শনিবার পর্যন্ত, এটুকু অন্যতম কৃতিত্ব দিতে হবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে। কারণ তিনি তৎকালীন সময়ে বিএনপি সহ আমাদের সবাইকে সমন্বয় করে দিয়েছিলেন। আমার যতটুকু জানা রয়েছে তাদের সাথেও এই গণ অধিকার পরিষদ বলেন কিংবা অপর যে রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে তিনি সমন্বয় করে পুরো আন্দোলনটা কিন্তু জমিয়ে রেখেছিলেন। এবং আপনার মনে থাকার কথা, রামপুরার কিন্তু সেদিনে আন্দোলনটা জমে ওঠে এবং পুরো মাঠ ছাত্র জনতার দখলে চলে যায়। তো এখানে অবশ্যই আমি বিশেষভাবে তাদের কৃতিত্ব দিব যে বৈষম্য ছাত্র আন্দোলন ব্যানারে যারা নেতৃত্বে ছিল তাদের যুগোপযোগী সিদ্ধান্ত ছিল। বিশেষ করে আপনি এই আন্দোলনের যে নামকরণে এবং তারা যে মেধা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের মাথায় এরকম আসবে। কিন্তু তাদের ডাকেই কিন্তু এই ছাত্রদল বলেন বিএনপি বলেন সারা ঢাকা শহরে করেছিল। পরবর্তী কারফিউ জারি করার পর আন্দোলন কিছুটা স্তীমিত হওয়ার পরও একদিনও কিন্তু আমরা কর্মসূচি বাতিল রাখিনি এবং প্রতিটা দিন কোনো না কোনোভাবে শত শত নেতাকর্মী গ্রেপ্তার করা হচ্ছে,
অত্যাচার নির্যাতনের স্টিম রোল চালানো হয়েছে, তার দৃষ্টান্ত প্রমাণ পাশেই বসে আছেন এবং সেটি দেশবাসী অবলোকন করেছে। সেই প্রেক্ষাপটে পরবর্তীতে যে যখন সর্বশেষ পতনের আন্দোলন আমরা চলে গেলাম এবং এক দফার যে সেই দাবি, সেখানে কিন্তু আমাদের ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। আমরা সেটা আনুষ্ঠানিকভাবে ছাত্রদল প্রকাশ করেছে। আমাদের 49 জন শুধুমাত্র নেতা, পদধারী নেতা হয়েছে 49 জন, আর কর্মী সমর্থক মিলিয়ে 113 জন। অর্থাৎ আমাদের ছাত্র দলের নেতা কর্মী সমর্থক মিলে 113 জন ছাত্র দলের শুধুমাত্র নেতা কর্মী সমর্থক এই আন্দোলনে শাহাদাত বরণ করেছেন। তো এখানে আমরা আলাদাভাবে ব্যানার কৃতিত্ব দাবি করিনি এবং করবও না। কিন্তু এখানে একটি বিষয় হলো, যেটি অন্যতম আলোচক তিনিও বলেছেন, যে এখানে কিন্তু কৃতিত্বকে কেউ এককভাবে দাবি করা কোনোভাবে সমীচীন নয়। এখানে সবারই কৃতিত্ব রয়েছে এবং বিশেষ করে সরকারিভাবে অর্থাৎ নির্দলীয় যে তত্ত্বাবধায়ক যারা দায়িত্বে রয়েছে তারাও কিন্তু একটা লিস্ট করেছে, সেখানেও প্রায় 850+ একটি সংখ্যা তারা পেয়েছে। সেখানেও কিন্তু উল্লেখযোগ্যভাবে এখানে কিন্তু বিএনপি নেতাকর্মী কিন্তু তারা পেয়েছে আর কি, সেই লিস্টও আমি যতটুকু জেনেছি আর কি। তো স্বাভাবিকভাবে এখানে সবার কোনো একক কারো কৃতিত্ব না, একটি ফেসিস্টকে বিদায় করার জন্য আমরা সবাই রাজপথে ছিলাম। আগামীতেও ঠিক এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে যেন এই রাষ্ট্র গঠনে সবাই ভূমিকা রাখে এবং কোনোভাবেই যেন ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা ছিল এবং প্রতিটা ক্যাম্পাসে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের লেবাসে, সাধারণ শিক্ষার্থীদের মুখোশধারী হয়ে, এবং তারা যে ছাত্র রাজনীতি থাকবে না, তারপর এটা হতে হবে, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন ষড়যন্ত্রেও কিন্তু তাদের নামগুলো চলে আসতেছে। এক্ষেত্রে আমি সাধারণ শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল ক্যাম্পাসে এই ছাত্রলীগের যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল তারা যেন কোনো ষড়যন্ত্র করে যেন সফল যেন না হয়। তারা কি হলে উঠতে পারবে? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন রয়েছে। আমরা ইতিমধ্যে অবস্থান কি নিশ্চিত করতে পারবে সবাই? জি, আমি এখানে আপনাকে স্পষ্টভাবে বলি, ছাত্রলীগের যে হল কমিটি ছিল, ক্লাস কমিটি ছিল, ডিপার্টমেন্ট কমিটি, তারপর আপনি ক্যাম্পাস কমিটি ছিল এবং সেন্ট্রাল কমিটি ছিল, এখানে যে সকল নেতাকর্মী পদধারী এবং বারবার হামলা মামলা জড়িত ছিল, বিভিন্ন হামলায় এই ছাত্রদল বিগত 15.5 বছর বলেন কিংবা সর্বশেষ আপনি 20 সাল, 21 সাল, 22-23, এবং বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরে যারা হামলায় জড়িত ছিল তাদের তো কোনোভাবে অ্যালাউ করা যাবে না। কারণ তাদেরকে যদি অ্যালাউ করা হয় তাহলে পুরো শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে এবং তারা নতুন কোনো না কোনো ষড়যন্ত্র তারা লিপ্ত হবেই। এবং এটি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা ষড়যন্ত্রের মোকাবেলা করতে হচ্ছে, নির্দলীয় সরকারকে মোকাবেলা করতে হচ্ছে, এবং আমরা কিন্তু এখনও সেই রাজপথে রয়েছি সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য। সেজন্য এটি মূল দায়িত্ব সাধারণ শিক্ষার্থীদের, তারা যেন কোনোভাবেই এই ছাত্রলীগের মুখোশধারীদের কোনো ষড়যন্ত্রকে তারা সফল হতে যেন না দেওয়া হয়, এটি আমার তাদের প্রতি প্রত্যাশা থাকবে। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম অত্যন্ত জনপ্রিয় একজন ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতাই বলতে হয় এখন, যদিও বয়সে দেখতে এখনো ছাত্রদের মতো, গণ অধিকার পরিষদের তিনি সভাপতি, ডাক্তার সাবেক বিপি জনাব নুরুল হক নূর রয়েছেন আমাদের সাথে, এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জনাব রকিবুল ইসলাম রাকিব রয়েছেন আমাদের সাথে। আমরা দুজন অতিথিকে নিয়ে আবারও ফিরে আসবো। বাংলাদেশের যে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, ছাত্র রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগের বিগত সময়ের যে কর্মকাণ্ড, সব কিছু নিয়ে আমরা একই আলোচনায় ফিরে আসবো দুজন অতিথিকে নিয়ে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। ইসমানী মির্জা শুভরাত্রিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আসলে ছাত্র রাজনীতির নানা কথা বলতে গিয়ে জাতীয় রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ চলে আসলো, এবং আমাদের যে গত 5ই আগস্টে ছাত্র জনতার রক্তকে বিপ্লবের মধ্যে দিয়ে সকল শ্রেণী পেশার মানুষের যে আন্দোলনে সেটি যে একটা সরকারের পতন ঘটলো, আওয়ামী রিজিমের পতন ঘটলো, সেটি নিয়ে কিন্তু আলোচনায় ফিরে এসেছিলাম। আমরা এখানে অতিথি হিসেবে আজকে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদের মধ্যে রয়েছেন গণ অধিকার পরিষদের তরুণ সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর রয়েছেন আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন আমাদের সাথে। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে একটা বিষয় আসতে চাই। আমরা তো দেখলাম ছাত্র জনতার বিপ্লবে আসলে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। সেখানে একটা রিক্সা চালক থেকে আরম্ভ করে, মুদি দোকানদার থেকে আরম্ভ করে, ব্যাংকার থেকে আরম্ভ করে, এবং একই সাথে বহু শ্রেণী পেশার মানুষ এখানে ইনভলভ ছিল, এবং যেটি আপনারা দুজনেই বিশ্লেষণ করলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তারা ফ্রন্টলাইনে ছিল, নানা টেকনিক্যাল কারণের জন্য ছাত্রদল বলি, ছাত্র শিবির বলি বা আপনাদের দল বলি ফ্রন্টলাইনে আসতে চায়নি, কারণ আন্দোলনটা হয়তো অন্যদিকে মোড় নিতে পারে। এখন যে প্রসঙ্গটি সেটি হচ্ছে, তো
দেশে তো এখন একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করবার পথে আমরা যেতে দেখতে পাচ্ছি। আমরা দেখছি প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে তারা নানা রকম রাষ্ট্র সংস্কারের কাজ করছেন, কিন্তু ইতিমধ্যে যদিও কিছুটা কমে গিয়েছে, ইতিমধ্যে আমরা এটা দেখেছি যে কিছু কিছু শিক্ষার্থী জোরপূর্বক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলি, প্রভিসি বলি, প্রিন্সিপাল বলি, হেডমাস্টার বলি, হেডমিস্ট্রেস বলি, তাদেরকে যে জোরপূর্বক পদত্যাগ করানোতে বাধ্য করা, সেই জায়গাটাকে আপনি একজন সাবেক ছাত্রনেতা, এবং আমি যদিও আপনি একটা জাতীয় রাজনীতির সভাপতি, কিন্তু এখন আমি মনে করি আপনি ছাত্রই আছেন, সেই ছাত্রত্বের জায়গা থেকে আপনি বিষয়টাকে কীভাবে দেখেন? না, এটা কোনো আপনার শিক্ষিত মানুষ, বিবেক সম্পন্ন মানুষ এই কর্মকাণ্ডগুলোকে সমর্থন করবে না। যে ছাত্ররা, কতিপয় ছাত্র এবং অনেক জায়গায় ছাত্র না, আবার ধরেন অনেক জায়গায় পরিচয় দিচ্ছে যে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক। তো এই যে একটা আপনার নতুন যে একটা ট্রেন্ড বা প্রবণতা শুরু হয়েছে, এইটি কিন্তু খুবই একটা খারাপ দিকে যাচ্ছে। যে ধরেন আপনার প্রতিষ্ঠান, সেটা হোক একটা বিশ্ববিদ্যালয়, কলেজ, সেখানকার কে প্রধান থাকবে, কে পদত্যাগ করবে, সেটা ওই প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট তারা, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই আলোকে ব্যবস্থা নেবে। কিংবা আমি আউটসাইডার হিসেবেও যদি পাবলিক ইন্টারেস্টের জায়গা থেকেও যদি আমি কথা বলতে পারি, দাবি জানাতে পারি। কিন্তু এই যে কিছু কিছু জায়গায় যেটা আমরা দেখলাম যে অনেক জায়গায় যেটা ইতিমধ্যেই বলা বলি হচ্ছিল, এবং এই ছাত্র জনতার আন্দোলনের এটা স্পিডের সাথেও যায় না। অনেক জায়গায় ব্যাংকে গিয়ে দাবি করছে এই আপনার যে কি বলে যে সিএসআর যে কর্পোরেট রেসপন্সিবিলিটি যে ফান্ড থাকে, শুনছে যে তাদেরকে টাকা দিতে হবে। কেন? ওই আহত কাউকে চিকিৎসা করাতে হবে কিংবা ত্রাণ দিতে হবে। এখানে এই ছাত্রদের সমস্ত চিকিৎসার দায়িত্ব ঢাকা মেডিকেল নিয়েছে এবং সিএমএস নিয়েছে। সেনা প্রধানের সাথে আমরা কথা বলে সিএমএসকে ডেডিকেটেড করেছি উনি, এবং উনি এমনও বলেছে যে 5-7 কোটি টাকা আমি আপনাদের জন্য ইনস্ট্যান্টলি এই ছাত্রদের চিকিৎসার জন্য বরাদ্দ দিতে পারবো, এটুকু ক্যাপাসিটি আমার জায়গা থেকে আছে। আরও বেশি হলে উন্নত চিকিৎসার জন্য বাইরে লাগলে আমরা পাঠাবো। তাহলে কারা এই চিকিৎসার কথা বলে? ব্যাংকে পর্যন্ত যাচ্ছে। বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো চলে বা তাদের একটা বিশেষ নিয়ম নীতি আছে, সেখানে গিয়ে দেখা যায় বাইরে থেকে এটা পুশ করানো হচ্ছে যে ওই বিশ্ববিদ্যালয়ের বিসি দেখা যায় সে রাজনীতি করতো না, কিন্তু সে ফ্যাসিবাদের দোসর ছিল, সে আওয়ামী লীগ করতো, হ্যাং ত্যাং বইলে তাকে নাস্তানাবুদ করা, কোনো জায়গায় অফিসে গিয়ে গেটে তালা মারানো। তো এই কাজগুলো করছে একটা সুবিধাবাদী চক্র। এবং এর সাথে ছাত্রদের, প্রকৃত ছাত্রদের, এবং আমি বিশ্বাস করতে চাই যে এই ছাত্র আন্দোলনের নেতাদেরও কোনো যোগ সাজেশ নাই। আবার কারো কারো থাকতেও পারে। যেমন সবচেয়ে আপনার একটা চরম বাজে বিষয় এবং চরম আশঙ্কার বিষয় যেটা আমরা দেখতে পেলাম, সচিবালয়ের আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন যে 56 জন ডিসির যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে কথাটি এসেছে, যে 49 জনই আওয়ামী লীগের আমলের নিয়মিত বেনিফিশিয়ারি। তো এই তালিকা কে করেছে? তানভীর নামক একজন এই ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তো এই সচিবালয় এই তানভীর নামক ব্যক্তিকে যেই সচিব কিংবা যুগ্ম সচিব আপনার অ্যাক্সেস দিয়েছে এই তালিকা করার ক্ষেত্রে, সেই সচিবরে কান ধরিয়া সচিবালয় থেকে বের করানো দরকার। কারণ সচিবালয়ে একজন ছাত্র এই সমন্বয়কের এই দায়িত্ব তো না। কে ডিসি হবে, কে এসপি হবে, এটা তো তার কাজ না। পরে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতৃবৃন্দ বলেছে যে এমনকি আমাদের সমন্বয়ক না। তো আমি দাবি জানাবো যে কে এই লোক যে ডিসি অ্যাপয়েন্টেড করতেছে, এটা খুঁজে বের করা দরকার। তো এই কাজগুলো কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। সেই ক্ষেত্রে এই যে ছাত্র আন্দোলনের যে স্পিরিটটা ছিল, ধরেন এখন এখানে যারা নেতৃত্ব দিয়েছে, কেউ বিশ্ববিদ্যালয় 4th ইয়ারের ছাত্র, কেউ মাস্টার্সের ছাত্র। আমি আর একটা ছোট্ট করে আমি রাকিব ভাইয়ের কাছে আসবো। এই যে কিছুদিন আগে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা নেই কিছু ছাত্র তারা সচিবালয়ে ঢুকে গেল, সচিব সাহেবরা ভয় পেয়ে গেল, যে পরিস্থিতি সেটি তো হতেই পারে। এটিও কিভাবে, এটি কি আমাদের কাঙ্ক্ষিত না? এটা তো বলছি যে আপনার ইন্টারমিডিয়েটের ছাত্ররা সচিবালয়ের কাজটা কি, তারা কিভাবে সচিবালয়ে ঢুকে পড়লো। এবং আমি তো পলিসি লেভেলের আমাদের বিভিন্ন প্রস্তাবনা, বিভিন্ন উপদেষ্টারা সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে আমরা দিয়ে আসছি, এবং ল অ্যান্ড অর্ডার স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে, তরুণ নেতা হিসেবে আমরা তো এখন ছাত্রত্ব নাই, 5 বছর আগে 18 সালে শেষ হয়ে গেছে। কাজে আমরা এই কাজগুলোতে সহযোগিতা করার জন্য মাঝে মাঝে উপদেষ্টাদের সাথে মিটিং থাকে, মতবিনিময় থাকে। তারা এটা নিয়ে বিব্রত বোধ করেছেন যে আপনি চিন্তা করতে পারেন যে পরীক্ষা দিবে না, তারা অটোপাস করবে। এইটা কি ছাত্রদের স্পিরিটের সাথে যায়? তো ছাত্রদেরকে যখন আপনি অবাধ অ্যাক্সেস দিয়ে দেবেন যে ছাত্ররাই এমপি হবে, মন্ত্রী হবে, দেশ চালাবে, ছাত্ররাই সব করবে, নতুন একটা যে আপনার বলা চলে আপনার রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে বোধহয় একটা অন্তর্ভুক্ত হয়ে গেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় কেউ সমন্বয়ক, সহসমন্বয়ক, তারা ডিসি অফিসে যাবে, এসপি অফিসে যাবে, অনেক ক্ষেত্রে দেখা যায় সিনিয়র অফিসিয়ালরা তাদেরকে স্যার বলা লাগতেছে। এবং অনেক জায়গায় দেখলাম মাঝখানে ওরা ঢাকার বাইরে প্রোগ্রাম করতে যাবে, পুলিশের পক্ষ থেকে প্রোটোকল দেওয়ার জন্য চিঠি ইস্যু করা হচ্ছে। ছাত্ররা কি এটা চেয়েছে কিনা আমি জানি না, কিন্তু এটা তো আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। আন্দোলনটা হয়েছে পরিষ্কারভাবে, যেটা
আপনার গণঅভ্যুত্থানের আগে যে ছাত্রদের পক্ষ থেকে রাজনৈতিক পরামর্শে বা যে এটা দেওয়া হয়েছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই কারণে বলছি যে গত 50 বছর ধরে রাষ্ট্রের পরিচালনার পদ্ধতি এবং রাষ্ট্রের যে কাঠামো আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা মনে করি সেটা ফ্যাসিস্ট কাঠামো। এখানে আমি একটু নিয়ে আমি রাকিব ভাইয়ের কাছে যাব, তবে একটা কথা একটু দর্শকরা এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই ডিবি অফিসে নাহিদ ইসলামকে যেভাবে টর্চার করা হয়েছিল, তাকে যেভাবে হাসপাতাল থেকে তাদের 3 জনকে তুলে নিয়ে যাওয়া হলো, সেগুলো কিন্তু আমরা মনে করেন আমাদের বিবেচনা বোধের মধ্যে এখন আমাদেরকে আতঙ্কিত করে তোলে। যেটা হাসপাতালে একজন অসুস্থ মানুষ যাকে পিটানো হলো, যাকে আহত করা হলো, চিকিৎসার জন্য হলো, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আবারও তাকে পিটানো হলো। সুতরাং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন নিশ্চয়ই তাদের অনেক অবদান রয়েছে, কিন্তু যাতে এই অবদানটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। মিস্টার রাকিব, আপনার কাছে একটু আসতে চাই, আপনার একটা বৃহৎ ছাত্র সংগঠনের আপনি নেতৃত্ব প্রদান করছেন এবং আপনাদের মূল দল যেটি, নিশ্চয়ই আমরা একটা আলোর ঝলকানি দেখতে পাচ্ছি। আমাদের কাছে মনে হয় যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে নিপীড়িত আপনাদের যে নেতারা রয়েছেন তারা হয়তো বা ফ্রন্ট লাইনে চলে আসবেন বলে দেশের অনেক মানুষই কিন্তু এখন সেটা মনে করছেন। এই যে ছাত্র দলের মতো একটা বৃহৎ দলের নেতৃত্ব প্রদান করতে গিয়ে যে আলোচনাগুলি করলাম, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজে এবং সচিবালয়ে ছাত্ররা ঢুকে পড়া এবং এই যে ছাত্রদের মধ্যে ডিসিএসপি নিয়োগ দিবার ক্ষেত্রে তাদের যে একটা চাপ তৈরি করা, সেই জায়গাটাকে আপনি বড় দলের একজন নেতা হিসেবে কীভাবে দেখেন? ধন্যবাদ। দেখুন, আমাদের কিন্তু খুনি হাসিনা অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে 1 মাস 10 দিন ধরতে পারেন আপনি। ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে মাত্র 1 মাস 10 দিন। এই 1 মাস 10 দিনেই যে বিষয়গুলো উঠে এসেছে এবং যারা আমাদের মানে এই আন্দোলনের অন্যতম সারথি যে সমন্বয়কবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে একটি মানে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারছি, তাদের অবদান তো ভুলে যাওয়ার মতো নয়। কিন্তু কতিপয় শিক্ষার্থীরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের একটি পরিস্থিতি ক্রিয়েট করছে, এতে কিন্তু শিক্ষকদের প্রতি সাধারণ শিক্ষা আমাদের স্টুডেন্ট, আমরা ছাত্র হিসাবে এটা শ্রদ্ধাবোধের যে জায়গা, সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা শুরু থেকেই ছাত্রদলকে এটা পুরোপুরি নিবৃত্ত করেছি। দেখুন, আজকে হয়তোবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেকেই হয়তোবা এই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনার এই ভিসি থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান যারা রয়েছে তাদের এগেনস্টে কিংবা কিছু শিক্ষকদের বিরুদ্ধে তারা এটা কি বলে, এটাকে আপনার সরাসরি শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়েছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু কোথাও ছাত্রদলের একজন নেতাকর্মীর নাম আপনি নিয়ে আসতে পারবেন না। এটি কিন্তু আমরা কঠোর হস্তে দমন করেছি ছাত্রদলের নেতাকর্মীদের। কারণ আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের একদম ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমাদের সাংগঠনিক ভিত্তি রয়েছে ছাত্রদলের। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে বলেছি যে না, এই জায়গাটা নষ্ট করা যাবে না। হ্যাঁ, অবশ্যই এই বিশ্ববিদ্যালয় এবং কলেজের অনেক শিক্ষক এবং যারা দায়িত্বে রয়েছে তারা ফেসিবাদের দূষর হিসাবে কাজ করেছে অবশ্যই, কিন্তু তাদেরকে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে তো আপনি নিজ হাতে, আমি ছাত্র হিসাবে শিক্ষকের গায়ে, সে যত বড় অপরাধী হয়ে থাকুক না কেন, তার গায়ে হাত তোলা কিংবা তাকে বাধ্য করানো কিংবা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমনভাবে অপদস্থ করা ঠিক না। এগুলো তো নজির হয়ে থাকবে এবং এটা অবশ্যই আমি একমত যে আন্দোলনের স্পিরিটের সাথে এর কোনোভাবেই যাচ্ছে না। আমি একটা কথা বলতে চাই, আপনি বলছিলেন সেখানে ছাত্র দলের কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যাবে না যারা এরকম শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে, জোরপূর্বক পদত্যাগ করার চেষ্টা করেছে। তাহলে ছাত্র দলের যে কমিটি ছিল বা আছে, তারা কি জন্য সে জায়গায় বাধা দেয় নাই? তারা কি জন্য সেখানে? ধন্যবাদ। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি এটি আমার ওখানে আসা উচিত ছিল আমার যেতেই। ধন্যবাদ। এখানে আমাদের এই কারণে আমরা করিনি, কারণ আমরা যদি এই কাজে তাদেরকে বাধা দিই, সাংঘর্ষিক অবস্থা হয়ে দাঁড়াবে। তারা ভেবে নিবে যে না, হয়তোবা ওই ধরনের দূষরদের, যারা স্বৈরাচারী ফ্যাসিবাদের দূষর শিক্ষকবৃন্দ, তাদের পক্ষপাতিত্ব করছে। হ্যাঁ হ্যাঁ, এরকম দুই একটা ঘটনা ঘটেছে। পরবর্তীতে আমরা বলেছি যে না, কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে বলি, আমরা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বাস্তবতা রয়েছে, কিন্তু অপর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে খুব সহনশীলভাবে, খুবই ধৈর্য সহকারে এবং নতুন ধারার ছাত্র রাজনীতির সাথে অ্যাডজাস্ট হয়ে কোনো স্লোগান হবে না, কোনো শোডাউন হবে না, প্রোটোকলের যে রাজনীতি সেটি বিলুপ্ত করা, বাইক শোডাউন, নানাবিধ যে ছাত্র রাজনীতি বলতে যেটা বিরক্তিকর কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা বিলুপ্ত করছি আর কি। এবং সেই আলোকেই অপর বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি অবস্থান আমরা করে নিয়েছি। আগে থেকেই আমাদের তো সকল ইউনিটের কমিটি ছিল এবং
দীর্ঘদিন তার আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব, সেই কারণে তারা এই বিষয়টা খুবই সুন্দরভাবে ট্যাকেল দিয়েছে। সেই কারণে আপনি একটি বিশ্ববিদ্যালয় কলেজেও ছাত্র দলের কোনো নেতাকর্মীকে এই কাজে আপনার সম্পৃক্ততা পাবেন না। সেক্ষেত্রে আমরা এই পর্বে একটু বিরতি নিব। আপনি কি আপনার নেতা কর্মীদেরকে, বিশেষ করে ছাত্রদল যারা করছেন, তাদেরকে কি একটু অনুরোধ করতে পারেন কিনা ভবিষ্যতে যদি এই ধরনের কর্মকাণ্ড ঘটে? কারণ আপনারাও কিন্তু একটা শঙ্কার মধ্যে ছিলেন যে যাদেরকে এই শিক্ষক প্রধান যারা আছেন তাদেরকে যদি নিবৃত্ত করতে গিয়ে ছাত্রদল বলবে যে তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছে বা তাদের সঙ্গে এক হয়ে গিয়েছে, দোসরদের সাথে একাত্ম হয়েছে, সেই পর্ব কিন্তু শেষ হয়ে গিয়েছে। মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে ছাত্রদল বা বিএনপির সুবিধাভোগী কোনো লোক নেই। এখন কি আপনারা বলতে পারেন কিনা যে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যে এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি ঘটে, আপনারা ছাত্রদলের পক্ষ থেকে সেই শিক্ষার্থীদেরকে যারা তার শিক্ষক অপমান করতে যাবে আপনারা প্রতিহত করতে চান? জি, আমরা এটি ইচ্ছে করলেই পারি, এই প্রতিহতই বলেন কিংবা নিবৃত্ত করা। তো ইতিমধ্যেই অধিকাংশ ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের সাথে সাধারণ শিক্ষার্থীদের একটি যোগসূত্র হয়ে গিয়েছে। আপনি বিশেষ করে ঢাকার যদি 5 কলেজ বলতে 7 কলেজ একটি রয়েছে, সেখানে আপনি মেয়েদের আমি 2টি কলেজ বাদ দিলাম, এমনিতে যে বাকি যে কলেজগুলো রয়েছে সেখানে আপনি ছাত্রদলের অ্যাক্টিভিটিসগুলো লক্ষ্য করবেন। প্রতিদিনই আমাদের নেতাকর্মীরা ক্যাম্পাসে যাচ্ছে এবং খুবই সহনশীলভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেই তারা তাদেরকে নিয়েই সেই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার নেতাকর্মীদের নিয়েই ক্যাম্পাসে অবস্থান করছে এবং এটি কিন্তু অলরেডি ইয়েতে চলে আসছে, একটা সহনশীল মাত্রায় চলে এসেছে। এখন আর এই পর্যায়ে নেই, কারণ হলো এখন ছাত্রদলের সেই ধরনের অবস্থান চলে আসছে এবং মিডিয়া সচেতনতা এবং ছাত্রদলের এই ধরনের সচেতনতার কারণে এখন আশা করি আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কিন্তু আমি আপনাকে একটি বিষয় আজকে এই মাধ্যমে বলতে চাই, সেখানে যে ছাত্র দলের আমরা কিছু গুণগত পরিবর্তন নিয়ে, ইতিবাচক মানসিকতা নিয়ে রাজনীতিতে, ছাত্র রাজনীতি কালচার পরিবর্তন করতে যাচ্ছি। যেমন আপনি দেখেন যে বিগত 15.5 বছরে ছাত্র রাজনীতি বলতেই হলো হলের রুম দখল, গেস্ট রুমে সারা রাত ব্যাপী ফার্স্ট ইয়ারদের নিপীড়ন করা, গণরুমে সিট বরাদ্দ দেয়া, এসব কিছু, এবং সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ এবং আপনি ধর্ষণ, মাদক, এমন কোনো অপকর্ম নেই যে ছাত্র রাজনীতিতে ছাত্রলীগ করেনি। সে কারণে সাধারণ শিক্ষার্থীতে মানুষ পটে এখন শুধুমাত্র ছাত্র রাজনীতি বলতেই এই ধরনের অপকর্মময় একটা রাজনীতি চিত্র বেশি হচ্ছে, আতঙ্ক কিন্তু আছে। সেটা নিয়ে আমি আসবো আপনার সাথে। আমি নূর ভাই আপনার কাছে আসতে চাই, যেহেতু আমাদেরকে রাকিব ভাই আশ্বস্ত করলো ছাত্র দল এখন বিভিন্ন জায়গায় মোটামুটিভাবে তাদের অবস্থান শক্তিশালী করেছে এবং এই ধরনের কোনো ঘটনা ঘটবে না শিক্ষকদের কাছ থেকে। যেহেতু আপনি যদিও একটা দলের প্রধান, কিন্তু আপনার ছাত্র রাজনীতির যে সংগঠনটি সেটি এখনো অত বড় অবস্থানে যায়নি। কিন্তু কি একটা কারবার ঘটে গেল, আমরা দেখলাম যে যদিও আমি বললাম যে ভিসি প্রভিসি শিক্ষকদেরকে কেন ওরকম ছাত্ররা প্রতিহত করলো, অপমান করলো, কিন্তু প্রায় জায়গায় দেখেছি আমরা ভিসিও চলে গেছে, প্রভিসি চলে গেছে, হেডমাস্টার চলে গেছে, ইভেন এমন জায়গায় ঘটেছে মসজিদের ইমাম সাহেবও চলে গিয়েছে। এই প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে, আমি জাতীয় মসজিদ বলতে চাই না, আপনি এইটাকে কিভাবে দেখবেন? যদি একতরফা আমি যদি বড় দলের নেতা সেখানে তাকে চাপ সৃষ্টি করলাম, কিন্তু আপনি কিভাবে ভাবছেন? ধরেন এটাই সবচেয়ে নজির যে বাংলাদেশে এর আগে তো এই 50 বছরে এরকম ঘটনা দেখা যায় না যে একটা সরকার পতনের পরপর মসজিদের ইমাম মসজিদ পালাই যায়, যেটা বাংলাদেশে ঘটছে। এবং শেখ হাসিনার আমলে যে বাইতুল মোকাররমের খতিবও পালাই গেছে। এটা তো দৃষ্টান্ত যে প্রতিষ্ঠানগুলোকে কোন জায়গায় সরকার নিয়ে গিয়েছিল। বাইতুল মোকাররমের খতিব বললাম, দেশের টপ বিশ্ববিদ্যালয়, আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়, অস্তিত্বের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসির কথা ধরেন, তারা খবর নেই। তারা যেই বিশ্ববিদ্যালয়ের বিসিরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল আপনার বাতিলের দাবি জানায় নোবেল কমিটির কাছে, অথচ সেই বিশ্ববিদ্যালয়ের বিসিরা সরকার পতনের পরে ক্যাম্পাসে নিজের অটো পালিয়ে গিয়েছেন এবং প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার সব আপনার পালাই যাচ্ছে। তো তারা এতটা গোলামি এবং দাসত্ব করেছে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে, এবং তাদের যে পেশাদারিত্ব সেটি ভুলে, যে তারা বুঝতে পারছে যে গণরোষে তাদের যে কোনো ভয়ঙ্কর পরিণতি হতে পারে। তো তার জন্য তারা নিজেদেরকে আপনার সেই এক্সিট নিয়েছে। এদের কথা কি বলবেন? সবচেয়ে বড় কথা ধরেন আমাদের যে এই পতিত সরকার প্রধান শেখ হাসিনা, তিনি তো খুব দাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে বলতেন যে বঙ্গবন্ধুর কন্যা, শেখ মুজিবের কন্যা কখনো পালায় না, কাউকে তোয়াক্কা করে না। এই যে কথা বলছি, তিনি টেলিভিশন চ্যানেল দিয়েছেন, তিনি উন্নয়ন করছেন, তিনি 18 কোটি মানুষকে খাওয়ান, মনে হচ্ছে যে সব তিনি করতেছেন। তো এইরকমের একটা অহংকার এবং দাম্ভিকতা পূর্ণ মানুষ শেষ পর্যন্ত নিজের যান রক্ষায় দেশ থেকে পালিয়ে গেলেন।
কিন্তু আবার বিপরীত চিত্র যেটা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের আওয়ামী লীগের কোথাও নামগন্ধ নাই, যেটা বলে যে আপনার ধরেন 111-এর সময় আওয়ামী লীগের নেতারা অ্যাটলিস্ট রাস্তায় দাঁড়িয়েছিল নেত্রীর মুক্তির জন্য। এখন তো দেখেন কোনো জায়গায় আওয়ামী লীগের কোনো নামগন্ধ নেই। কিন্তু গোপালগঞ্জে আবার দেখলাম যে উল্টো বিএনপির নেতাদের উপরে হামলা চালাইলো, 2 জনকে মার্ডারও করে ফেললো। তো যেখানে মূল নেতাই পালিয়ে গেল, কিছু যেটা বলে পাতি নেতাদের একটু উৎপাত গোপালগঞ্জে একমাত্র দেখতে পেলাম। তো আপনি যেটা বলছিলেন যে তাকে যে বিষয়টা ওইখানে আমি একটু বলতে চাই, যেটা হচ্ছে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান দায়িত্বে কারা থাকবে, এইখানে এটা ঠিক যে এই ছাত্র আন্দোলনের রেফারেন্স দিয়ে কিংবা ছাত্র নেতৃত্বের রেফারেন্স দিয়ে শুরুর দিকে বেশ একটা হস্তক্ষেপের ঘটনা ঘটেছে, এটা তো পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখন বোধহয় কিছুটা কমেছে। আর দ্বিতীয়ত ছাত্রদল একটা ছাত্র সংগঠন, কাজে আমি বলবো যে ছাত্রদলের এই অধিকার নাই কাউকে নিবৃত্ত করার বা কাউকে বাধা দেওয়ার, যে এই কাজ করা যাবে না। প্রথমত কেউ যদি বাধা দিতে কাউকে পদত্যাগ করানোর জন্য একটা পরিবেশ তৈরি করতে চায়, সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনে ইনভলভ করতে হবে, সে যথাযথ অথরিটিকে। ধরেন ছাত্রদল আসলেই ধরেন বাংলাদেশের যে কালচার, সেখানে ছাত্রদল একটা বড় সংগঠন হিসেবে পাওয়ার পলিটিক্সের জায়গা থেকে তাদের একটা মানে নিয়ন্ত্রণ করা, আধিপত্য বিস্তার একটা প্রবণতা থাকে। তো কাজে তাদেরকে ওই দিকে উৎসাহিত করা যাবে না। সেক্ষেত্রে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে, সে ব্যক্তিগতভাবে আমরা বিশ্ববিদ্যালয় থেকে চেনা জানা আছে, 2 জনই ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, অত্যন্ত ভদ্র নম্র মেধাবী ছাত্ররা। মানে আগের যে রাজনীতি ছিল, মানে ছাত্র দল কিংবা ছাত্র লীগের মতো সংগঠনের নেতাদের, সেদিক থেকে তারা একেবারেই ভিন্ন চরিত্রের ইতিবাচক মানুষ। সেদিক থেকে আমি তাদেরকে বলবো এটা কোনোভাবেই উৎসাহিত করা যাবে না। কিন্তু এটাও আবার সত্য, যেটা আমি ওপেনলি সমালোচনা করি, যেটা আমরা বলছি যে বিএনপির সহ আমরা 42টা দল কিন্তু যুগপৎ আন্দোলন করছিলাম, যে আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল যে সরকারের পদত্যাগ এবং রাষ্ট্রের সংস্কার। সেইখানে এটা ঠিক যে আপনার কাছে খবর না আসলেও আপনার রিপোর্টারদের কাছে খবর আছে, বিএনপির টপ লিডাররা যতটা নেতাকর্মীদেরকে সংযত হওয়ার জন্য বলতেছেন, সহনশীল হওয়ার জন্য, একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার ক্রিয়েটের জন্য, কিন্তু তৃণমূলের ওই যে পুরানো অভ্যাস, কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটছে যেখানে বিএনপির লোকাল পর্যায়ের কিছু নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা উঠে আসছে। সেই দিক থেকে আমি তাকে বলবো যে তার ছাত্রদলের যেহেতু সে প্রধান, ছাত্রদল যেন এই কাজে কোনোভাবে ইনভলভ না হয় সেটা সে এনশিওর করবে। পাশাপাশি যে প্রোগ্রাম দেখছে বিএনপি নেতাকর্মীদেরকে, এটা যে টপ লিডাররা যে আচরণ তাদের, যে সেদিন আমরা শহীদ মিনারে প্রোগ্রাম করেছি বিএনপির আয়োজনে, বিএনপির সিনিয়র নেতারা বসার চেয়ারও পায়নি, কিন্তু আমাদের সবাইকে কিন্তু সেখানে নিয়ে বসিয়েছে, চেয়ারে বক্তব্য আমরা দিয়েছি, অনেক সিনিয়র নেতারা চেয়ারও পায়নি। তো কাজে বিএনপির টপ লিডারদের কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা আছে, কিন্তু রুট লেভেলে কিছু ঘটনা ঘটছে। এই ক্ষেত্রে তৃণমূলের নেতাকর্মীদেরকে এটা উপলব্ধি করতে হবে, যেহেতু বড় একটা পার্টির সব দিকে হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে গত কয়েকদিনের আলোচনা, বিশেষ করে বিএনপির নেতৃস্থানীয় যারা রয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও কিন্তু এই বিষয়গুলিকে অত্যন্ত কঠোরহস্তে দমনের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। অলরেডি অনেকে বহিষ্কার হয়েছে, কিন্তু ওই যে বললাম এখনো বন্ধ হয় নাই, কিছু কিছু জায়গায় একটু চলছে। প্লাস হচ্ছে আপনি ওই যে বলছেন পদত্যাগ, এখানে কিন্তু আরো একটা বিষয়, যেমন বাসের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, ছাত্রলীগের এক ছেলে সে আপনার সমন্বয়ক পরিচয় দিয়ে বাসের ড্রাইভারকে মারধর। তো এখন এই যে ক্যাম্পাসগুলোতে এখন কি বলছে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, এরকম একটা আওয়াজ উঠাচ্ছে। ধরেন কেউ বুঝে বলছে, কেউ না বুঝে সুর মিলাচ্ছে। এখন ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না ক্যাম্পাসে, সেটা ক্যাম্পাসের অথরিটি, শিক্ষক, শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে। কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য ছিল যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন, ছাত্র সংসদ নির্বাচন যদি হয় তাহলে কিন্তু অটোর ছাত্র রাজনীতির চেহারাটা বদলে যাবে। কিন্তু ছাত্রলীগ যেহেতু এখন ক্যাম্পাসে অবস্থান করতে পারছে না, মানে তারা মুখ দেখাতে পারছে না, তো কাজে এখন তারা চাচ্ছে যে ছাত্র অধিকার পরিষদ কিংবা ছাত্র দল, অন্যান্য সংগঠন যারা আছে এদেরকে ক্যাম্পাসে আউট করে সাধারণ শিক্ষার্থীর বেশে এগুলো পুশ করতেছে। কাজে সেই ক্ষেত্রে আমি বলবো এই ধরনের কথা বলার ক্ষেত্রে আমাদেরকে একটু ভেবেচিন্তে বলতে হবে। ধরেন এই যে ছাত্ররা যে আন্দোলনটা করলো, এই যে গণ-অভ্যুত্থান ঘটলো, এই যে ফ্যাসিস্ট শক্তির পতন ঘটলো, সাধারণ ছাত্র বলেও যাদেরকে নেতৃত্ব দেন তারা প্রত্যেকেই কিন্তু রাজনৈতিকভাবে কোনো না কোনো দল এবং সংগঠনের সাথে কানেক্টেড ছিল। আমার দল আমার সংগঠনের সাথে ছিল, তার দলের সাথে ছিল, বিভিন্ন সংগঠনের সাথে ছিল। তাহলে রাজনৈতিক ওই সচেতনতা বোধই তাদেরকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে উৎসাহিত করেছে। সুতরাং কোনো এনজিও কিংবা বিদেশি কিংবা লীগের পুশ করা এজেন্ডায় যে ছাত্র রাজনীতি থাকবে না, এই দাবি তুলে আবার শিক্ষার্থীদেরকে বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকে নেওয়া যাবে না। কারণ আমরা যেটা বলছি যে এই সরকারে যেমন তরুণদের আমরা প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি, আমরা চাই আগামী নির্বাচিত সংসদে অন্তত 150 তরুণ প্রতিনিধি থাকবে, যারাই পরবর্তীতে পার্লামেন্টে যাবেন, বিভিন্ন দল থেকে থাকবেন। সুতরাং তরুণদেরকে রাজনীতি যদি আপনি এনকারেজ না করেন তাহলে কাদের নিয়ে রাষ্ট্র গঠন করবেন? এই বিষয়ে কিন্তু আমাদেরকে একটু ছাত্র নেতৃবৃন্দ সহ সবাইকে মাথায় রাখতে হবে।
দর্শক, আমরা আবার একটা বিরতি যেতে হচ্ছে। আমাদের আলোচনা বেশ আমার নিজের কাছে খুব ভালো লাগছে। আমাদের সাথে রয়েছেন ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নূর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন আমাদের সাথে। আমরা একই আলোচনায় ফিরে আসবো ছোট একটা বিরতির পর। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছিলাম, সেই প্রসঙ্গে সাম্প্রতিক যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট চলে আসছে। আমি রাকিবুল ইসলাম রাকিব আপনার কাছে আসতে চাই। আমরা আলোচনার একেবারে শেষ অংশে রয়েছি। আসলে ছাত্র রাজনীতি বলতেই মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করতো। র্যাগিং, হল দখল, গেস্ট রুম, জোর করে হল থেকে যারা সাধারণ ছাত্রছাত্রীদের তাদেরকে মিছিলে নিয়ে যাওয়া। এবং আমার এমনও মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের একজন শিক্ষার্থীকে সারা রাত শীতের মধ্যে দাঁড় করে রাখা হয়েছিল। সেই ছাত্রটি পরবর্তীতে মারা গেছে। এরকম অগণিত ঘটনা রয়েছে। এই যে ছাত্র রাজনীতির নামে যে ভয় ভীতি, সেই জায়গাটা থেকে উত্তরণের উপায় কি? জি, ধন্যবাদ। আপনি এই ছাত্র রাজনীতি বলতে যে 15.5 বছরে ছাত্রলীগ যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল ক্যাম্পাসগুলোতে, হল দখল, রুম দখল, গেস্ট রুম কালচার, সারা রাতব্যাপী স্টুডেন্টদের আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের গেস্ট রুম করানো, কোনো কর্মসূচি থাকলে জোরপূর্বকভাবে তাদেরকে কর্মসূচিতে আসতে বাধ্য করা হতো। কোনো একজন অবৈধ মন্ত্রী গেলেও বলতে হতো যে অমুক সময় আসতেই হবে, মধুর ক্যান্টিন, বাধ্যতামূলকভাবে তাদেরকে হাজিরা দিতেই হবে। এই যে একটা ঘৃণা চলে আসছে ছাত্র রাজনীতিতে ক্যাম্পাসে, এটি সত্য। এবং এটি সাধারণ শিক্ষার্থীরা যে আপনি এই ছাত্র রাজনীতির প্রতি যে একটা মানে বিরক্তি ভাব এসেছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। এর জন্য শতভাগ এককভাবে দায়ী হলে ফ্যাসিস্টদের দোসর ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। তো এখন এই তো পরিবর্তন করতে হবে, ইতিবাচক এবং গুণগত পরিবর্তন করে এই রাষ্ট্রের স্বার্থে, এই বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণে এবং এই রাষ্ট্র সংস্কার বলতে আমরা যা বুঝি যে আপনি আগামীতে কারা নেতৃত্ব দিবে, যার জন্য আমাদের ছাত্র জনতা শহীদ হলো, এত ছাত্র জনতা শহীদ হলো, তাদেরও তো স্বপ্ন ছিল একটা ভালো একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ। তার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। এখানে আপনি বিরাজনীতিকরণ করে রাজনৈতিকভাবে মেধাশূন্য করে কখনো আমি একটা কথা বলতে চাই। যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে, তারা কিন্তু দিন বদলের সনদ বলল, এবং আমাদের স্পষ্ট মনে আছে, মিস্টার নূর তিনিও মনে করতে পারবেন, সেটি হচ্ছে যে দিন বদলের সনদ দিয়ে যখন আসলো, তারপরে দেখলাম বিশ্বজিৎ নামক একজনকে জগন্নাথপুরের সামনে কুপিয়ে ছাত্রলীগের ছেলেরা সেখানে হত্যা করেছে। কিন্তু সনদ ছিল দিন বদলের সনদ। সেখানে তখন আমি একটা লিখেছিলাম দিন বদলের রক্তাক্ত সনদ। আমার সেই লেখাটা প্রকাশিত হয়েছিল। এবং এই পরপর আমরা দেখি যাই বলেছে, কিন্তু তার উল্টা দিকটা দেখেছি আমরা, যে বিডিআর হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে গুম খুন বহু কিছু দেখেছি। কিন্তু এখন আপনারা ফ্রন্ট লাইনে রয়েছেন, আপনারা ছাত্রলীগের সমালোচনা করছেন, যারা দিন বদলের সনদ দিয়ে মানুষকে এক ধরনের হিপনোটাইজ করে ক্ষমতায় আসবার চেষ্টা করেছে, এসেছিল, এবং সেখানে দেখেছি রক্তাক্ত বিশ্বজিতের লাশ, তার বিচারও কিন্তু পূর্ণাঙ্গভাবে শাস্তিও সেখানে ঠিক মতো হয়নি। এবং ঢাকা বুয়েটও দেখছি যে আবরার হত্যাকাণ্ড আমরা দেখেছি। কিন্তু আপনারা যে কথাগুলি বলছেন, আসলে তার কি আসলে বাস্তবিক প্রমাণ কি এই দেশের ছাত্র জনতা পাবে কিনা? জি, ধন্যবাদ। সেজন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমরা এই বিগত খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মহানগর জেলা থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের সাংগঠনিক ভিত্তি রয়েছে, কমিটি রয়েছে, এবং অনেক ক্ষেত্রে কমিটি নেই, আমরা কমিটি বিভিন্ন কারণে করতে পারিনি। তো আপনি লক্ষ্য করে দেখবেন যে ইতিমধ্যে এই নানাবিধ অভিযোগের কারণে, এবং যারা হয়তোবা নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টির জন্য দায়ী ছাত্রদলের কিছু নেতৃত্ব, কিন্তু যাদের সঙ্গে অভিযোগ এসেছে, যারা বিভ্রান্ত হয়েছে, আমরা সেরকম প্রায় 3 শতাধিক শীর্ষ নেতৃত্বকে ইতিমধ্যে বহিষ্কার করেছি সংগঠন থেকে, এবং অনেকের নামে সংগঠনবাদী হয়ে মামলাও করেছে। তো আপনি এখন লক্ষ্য করে দেখুন, বিগত 15.5 বছরে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগের দোসর ছাত্রলীগ, ছাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগ একটি অপরাধের জন্য কখনো তারা স্বীকার করেছে কিনা, তার সাংগঠনিকভাবে শাস্তি দিয়েছে কিনা, আপনি লক্ষ্য করে দেখুন। তো আমরা তো ইতিবাচক ধারায় ইতিমধ্যে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছি। মানে আপনারা কমিটমেন্ট করছেন, আপনারা যা বলছেন ভবিষ্যতে তাই করবেন, এবং কোনোভাবেই আপনারা এই ছাত্র রাজনীতির নামে মানুষের মধ্যে ভয় ভীতি, হল দখল, গেস্ট রুম, এগুলির মধ্যে আপনাদের কোনো অংশগ্রহণ থাকবে না। শুধু তাই নয়, আমরা খুব শীঘ্রই আমরা ছাত্রদলের যে ছাত্র রাজনীতির রুটম্যাপ আমরা ঘোষণা করব, যে কেমন ছাত্র রাজনীতি চাই, সেই রুটম্যাপটা আমরা ছাত্রদল খুব শীঘ্রই
আনুষ্ঠানিকভাবে ঘোষণা জি, করব। আপনাকে আগাম অভিনন্দন জানাই, সেই রোড ম্যাপ নিশ্চয়ই দেখতে চাই। আমি নূর ভাই আপনাকে দিয়ে শেষ করতে চাই, এখানে আসলে ছাত্র রাজনীতির প্রসঙ্গ চলে আসছে। আপনি বলছিলেন যে মসজিদের ইমাম সাহেবও পালিয়ে গেছে জাতীয় মসজিদের। আমরা এমন অবস্থা দেখেছি যে আমরা এই 5ই আগস্টের আগেও এই কথাগুলো বলেছিলাম, খুব সাহস করে বলেছিলাম যে মসজিদ কমিটি বিক্রি হয়ে যেত, মসজিদ কমিটি করা হতো, এই টাকা বিক্রি হতো, কারণ মসজিদ কমিটির মধ্যে কিন্তু ইনকাম ছিল। কবরস্থানের নামে টাকা নিয়ে সে কবরস্থানে চুনকাম করে সেখানে টাকা নিয়ে যায়। এই যে অন্যায়, দুর্নীতি, হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেল, সেই জায়গাটাকে আপনার সর্বশেষ বিশ্লেষণে কী বলবেন, এবং একই সাথে আপনার ছাত্র রাজনীতিতে যারা এখন রয়েছেন তাদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে? এটা ঠিক যে বাংলাদেশের দুর্নীতি, অনিয়ম এটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে এবং এইটা একটা স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। সুতরাং এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, মানুষ কিন্তু পুরানোরাই আছে, কাজে আমাদের মানসিকতা একটা বড় পরিবর্তন ঘটাতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এবং দায়বদ্ধতা বেশি। প্রত্যেক দলের নিজেদের নেতা কর্মীদেরকে সেই পরিবর্তিত মানসিকতায় গড়ে তোলা, এবং এই যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই সরকারের কাছেও বিভিন্ন প্রস্তাবনা লিখিত দিয়েছিলাম যে প্রথমত সরকারি অফিসকে দুর্নীতিমুক্ত করতে হবে। সমস্ত মন্ত্রণালয় আমরা বলেছিলাম যে তাদের এই আর্থিক বিবরণী, সম্পদের হিসাব প্রকাশ করার জন্য সেটা যদি করে, সেই ক্ষেত্রে সরকারের কাছে একটা ডেটা থাকবে যে তাদের বর্তমান এই আয়, ইনকাম, এই প্রপার্টি। কাজেই 2-1 বছর পরে আবার এভরি ইয়ার যদি তার নিয়ম থাকে, তাহলে কিন্তু কেউ অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করলে সহজেই কিন্তু ধরা যাবে। প্লাস হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রেও যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে টাকা পয়সার মালিক হতে চায়, সেটাও যেন না পারে। সেজন্য আমরা বলছিলাম যে জনপ্রতিনিধিদেরও প্রতি বছর সম্পদের বিবরণী প্রকাশ করার একটা বিধান থাকা উচিত, এবং এতে কিন্তু কেউ ট্যাক্স ফাঁকিও দিতে পারবে না। কাজেই তাহলে দুর্নীতি অনেকাংশ তো কমে যেতে পারে। এবং সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেমন ধরেন প্রাইভেট ভালো একটা ব্যাংকে যারা জয়েন করে, কিন্তু শুরুতে অনেক ভালো ভালো ব্যাংক কিন্তু 40-45 হাজার টাকা বেতন দেয়। বিপরীত দিকে যে বিসিএস এর একজন ফার্স্ট ক্লাস অফিসার বেতন পায় 35 হাজার টাকা। তাহলে তার যে সামাজিক মর্যাদার সাথে যদি তার এই বেতন কাঠামোটাকে যদি সঙ্গতিপূর্ণ করা না হয়, তাহলে কিন্তু এই দুর্নীতি বন্ধ হবে না। সেজন্য আমরা বলছি যে এই নবম পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো, বেতন বৈষম্য দূর করা, এবং এখানে একটা মানে তাদের স্ট্যান্ডার্ড একটা যেমন বিদ্যমান বাজার ব্যবস্থার সাথে জীবনযাপন করতে পারে, তার একটা ব্যবস্থা তাদেরকে করতে হবে। আর ছাত্র রাজনীতির বিষয়টি যেটি দীর্ঘদিন ধরেই আলোচনায় হয়েছে, এবং সবাই বলছে যে আমাদের দেশে কার্যত ছাত্র রাজনীতি নামে যেটা চলে, ছাত্র সংগঠনগুলো বৃহৎ রাজনৈতিক দল অনেক ক্ষেত্রে স্রেফ লাঠিয়াল বাহিনীর এবং ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, ক্যাম্পাস দখলের একটা রাজনীতি আমরা গত 50 বছর ধরেই দেখেছি, সব সরকার আমলই। সেই জায়গা থেকে এইবার ছাত্রদেরও প্রত্যাশা, এবং আমাদের তো দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলাপ আলোচনা যে ছাত্র রাজনীতির কর্মকাণ্ডে একটা পরিবর্তন দরকার। সেই ক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি নিয়মিত হয়, তাহলে ছাত্র রাজনীতিতে একটা পরিবর্তন আসবে। যেমন শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হতে হলে তো তার সেই ক্যালিবার থাকা লাগবে, সেই গুণাবলী থাকা লাগবে। যেমন আপনার প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা ভালো ডিবেটর আমরা খুঁজে পাই, যারা জাতীয় পর্যায়ে পরবর্তীতে দেখেছি ভালো ভালো জায়গায় গিয়েছে। সো তার কিন্তু যোগ্যতার স্বাক্ষর সে ছাত্র জীবনেই রেখে যাচ্ছে। যারাই যে ছাত্র সংসদে নির্বাচন করবে, তাদেরকে সেইভাবে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হওয়া লাগবে। তো কাজেই আমি সব ছাত্র সংগঠনকে বলবো, এখানে ছাত্র দলের নেতৃবৃন্দ আছে, অনতি বিলম্বে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলো চালু করা দরকার, এবং শিক্ষার্থীরা নিয়মিত যারা শিক্ষার্থী তাদের এখন ওই বিভিন্ন অফিসের নিয়োগ কিংবা এই সরকারের রাজনৈতিক দলগুলো কি করছে সেইটার চেয়ে আসলে তাদের শিক্ষা কার্যক্রম, তাদের পড়াশোনায় মনোযোগী হওয়াটা জরুরি। কারণ শিক্ষার্থীদেরকে যদি আপনি এইভাবে একেবারে ছেড়ে দেন, তাদেরকে একটা ক্ষমতা দিয়ে যদি তারা একবার মজা পেয়ে যায়, তাহলে কিন্তু আবার একটা বিপদ আছে যে তাদেরকে সঠিক পথে রাখা যাবে না। সেই দিক থেকে আমি ছাত্র নেতৃবৃন্দ সহ স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করে তারা যে কাজ করেছে প্রশংসনীয়, তাদেরকে ধন্যবাদ দিতে হবে। এখন তাদেরকে ব্যাক টু প্যাভিলিয়ন, তাদেরকে তাদের জায়গায় ফিরে যেতে হবে। নিশ্চয়ই সেটাই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের দুজন অতিথি, একজন সাবেক ছাত্রনেতা, তরুণ রাজনীতিবিদ, গণ অধিকার ফোরামের সভাপতি, গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর রয়েছেন আমাদের সাথে, একই সাথে জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন আমাদের সাথে। আমি দুজনকে ধন্যবাদ জানাই। শেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে শিক্ষার্থীরা বা আমাদের ছাত্র জনতারা, সকল শ্রেণী পেশার মানুষ যে আন্দোলনের মধ্যে দিয়ে এই স্বৈরাচারকে এই দেশ থেকে সরিয়েছে,
সেই আন্দোলন যাতে নস্যাৎ না হয়ে যায় সেটি কিন্তু সকলকে খেয়াল রাখতে হবে। সেটা আমরা বিএনপি বলি, জামায়াত বলি, ইসলামী দলগুলি বলি, বাম দলগুলি বলি, গণ অধিকার পরিষদ বলি, সবাইকে কিন্তু ঐক্যবদ্ধভাবে যদি কাজ না করি তাহলে কিন্তু স্বৈরাচার যে কোনো সময় যে কোনো জায়গা থেকে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এবং সে কারণের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আজকে দুজন প্রিয় অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।